ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ১.৫ বছরের শাসনামল শেষ হয়েছে। এই সময়ে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল পথ হারানো অর্থনীতিকে পথে নিয়ে আসা। তারা কতটা সফল হলেন আর কতটা ব্যর্থ হলেন এরই মধ্যে সেই বিশ্লেষণ করেছেন অনেকেই। আজকের স্টার এক্সপ্লেন্সে তুলে ধরব অর্থনীতির নানা সূচকে তাদের সফলতা বিফলতা নিয়ে অর্থনীতিবিদদের ভাবনার কথা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অর্থনীতি কেমন করলো সেটি বোঝার জন্য আগে বুঝতে হবে যে তারা যে সময় ক্ষমতায় এসেছিল তখন পরিস্থিতি কি ছিল। তারা যখন ক্ষমতায় আসে তখন প্রায় সব অর্থনৈতিক সূচকই বিপজ্জনক দিকে ধাবিত হচ্ছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩.৫ বছরের ব্যবধানে প্রায় অর্ধেকে নেমে এসেছিল। ব্যালেন্স অফ পেমেন্টে বড় অঙ্কের ঘাটতি ছিল। মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বৃদ্ধির হার প্রায় ২ বছর ধরে ৯% বেশি ছিল। জিডিপি প্রবৃদ্ধি দ্রুত কমে যাচ্ছিল। সবচেয়ে বড় বিষয় হলো ব্যাংকিং সেক্টরের অবস্থা ছিল করুণ। তাও আবার পরিস্থিতি কতটা করুণ সেটিও বোঝা যাচ্ছিল না। অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠানও টাকা ফেরত দিতে পারছিল না আমানতকারীদেরকে। একই অবস্থা ছিল বীমা খাতেও। শেয়ার বাজারেও ছিল অচলাবস্থা। মোটা দাগে অর্থনীতি ছিল খাদের কিনারায়। অর্থনীতিবিদরা বলছেন ডক্টর ইউনূসের সময়কালে সবচেয়ে বড় যে বিষয়টি হয়েছে সেটি হলো অর্থনীতি যে ভেঙে পড়ছিল সেটি সফলভাবে সামাল দেওয়া সম্ভব হয়েছে। এই সময় সবচেয়ে বড় উন্নতি হয়েছে বহি খাতে। আমাদের বৈদেশিক লেনদেনে যেখানে একসময় $৪ বিলিয়নেরও বেশি ঘাটতি ছিল সেটি প্রায় $১ বিলিয়ন উদ্বৃত্তে পরিণত হয়েছে। রেমিটেন্স রপ্তানি উভয়ই বেড়েছে। এটি ঠিক যে বিনিয়োগ স্থবির থাকায় প্রথম দিকে আমদানি কম হয়েছে। এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তা করেছে। কিন্তু সেই কম আমদানির প্রবণতা ছিল আওয়ামী লীগের সময়ও। তারপরও সে সময় রিজার্ভ দ্রুত ফুরিয়ে যাচ্ছিল এবং সেটি একসময়ে $৪৮ বিলিয়ন থেকে কমে $২৬ বিলিয়ন নিচে নেমে আসে। শেষ পর্যন্ত ইউনূস সরকারের সময় রিজার্ভ আবার $৩৪ বিলিয়ন উঠে আসে। ডলারের রিজার্ভ বাড়ার কারণে মুদ্রা বিনিময় হারেও আসে স্থিতিশীলতা। এর আগে ৩ বছরের ব্যবধানে ডলারের বিপরীতে টাকা প্রায় 40% বেশি মূল্য হারালেও বর্তমানে সেটি স্থিতিশীল রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আগের সরকারের মতোই ঋণ নেওয়া অব্যাহত রাখে। ফলে সরকারের ঋণের স্থিতি প্রায় ১৯ লাখ কোটি টাকা থেকে বেড়ে ২১.৫ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। কর আহরণ কম থাকায় শেষ পর্যন্ত বাজেট বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারও ঋণের উপরই নির্ভরশীল ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকারকে যে অধিক পরিমাণে ঋণ করতে হয়েছে তার পেছনে দায় আছে আওয়ামী লীগেরও। আওয়ামী লীগ সরকারের করা উচ্চ ঋণের সুদ এবং তাদের রেখে যাওয়া বিভিন্ন বকেয়া দায় পূরণ করতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ঋণের দিকে যেতে হয়েছে। বাংলাদেশ ব্যাংক গভর্নরের ভাষ্য মতে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বকেয়া দায় প্রায় $২.৫ বিলিয়ন ছিল, যে বকেয়াগুলোর কারণে আমাদের ব্যাংকগুলো বিদেশে এলসি খুলতেই সমস্যায় পড়ে যাচ্ছিল। এর বাইরে আওয়ামী লীগের সময়ে ব্যাংকিং খাত যে লুটপাটের শিকার হয়েছে সে ব্যাংকগুলোকে আর্থিক সহায়তা দিতে গিয়েও অন্তর্বর্তীকালীন সরকারকে টাকার যোগান দিতে হয়েছে। ব্যাংকিং খাত নিয়ে অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকিং খাতের প্রকৃত অবস্থা কতটা নাজুক সে অবস্থা আগে জানাই ছিল না। সেটি যথাযথ ফরেনসিক অডিটের মাধ্যমে সামনে আনতে পেরেছে অন্তর্বর্তী সরকার। যদিও ব্যাংকিং খাতের সংস্কার সবার জন্য সমানভাবে নিতে পারেনি বাংলাদেশ ব্যাংক। কোনো ব্যাংকের সংস্কার শুরু হলেও এখনো অনেক দুর্বল ব্যাংক সংস্কারের বাইরেই রয়ে গেছে। তারপরও মোটা দাগে ব্যাংকিং খাতে কিছু সংস্কার করেছে অন্তর্বর্তী সরকার। একই অবস্থা দেখা গেছে শেয়ার বাজারেও মোটা দাগে বেশ কিছু সংস্কার হয়েছে। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি সমালোচনা বেসরকারি বিনিয়োগ নিয়ে। কারণ গত ১.৫ বছরে বেসরকারি বিনিয়োগ নিয়ে নানা কথা হলেও শেষ পর্যন্ত তা বাড়েনি, বরং জিডিপির তুলনায় বিনিয়োগ কমেছে। ফলে কর্মসংস্থানও বাড়েনি, বরং কমেছে। এদিকে মূল্যস্ফীতি আগের তুলনায় কমতে শুরু করলেও সেটি খুব ধীর গতিতে কমেছে। উপরন্তু যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে সেই তুলনায় বরং মানুষের মজুরি কমে গেছে। ফলে সাধারণ মানুষ কষ্টে ছিল, বিশেষ করে সীমিত আয়ের মানুষরা অনেক কষ্টে ছিল। অর্থনীতিবিদরা বলছেন সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিনিয়োগ কমে যায়। এর নানাবিধ কারণ রয়েছে। যেমন এই ধরনের সরকার যেসব নীতি গ্রহণ করে তা পরবর্তীতে পরিবর্তন হওয়ার ব্যাপক আশঙ্কা থাকে।
তাই এই সময়ে কেউ বিনিয়োগ করতে চায় না। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি নিয়ে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে সেখানে অনেক ক্ষেত্রেই বাংলাদেশকে অনেক কিছু কেনার জন্য আগামীতে টাকার যোগান দিতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো এই চুক্তির কারণে অনেক ক্ষেত্রেই বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সরকারের উপর একটি বড় বোঝা রেখে গেছে, সেটি হলো পে স্কেল। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন না করলেও এ সংক্রান্ত কমিটি যে সুপারিশ করেছে সেটি বাস্তবায়ন করা এই মুহূর্তে একরকমের অসম্ভব। কিন্তু পে স্কেলের যে প্রত্যাশা কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে সেটি সামাল দেওয়া নির্বাচিত সরকারের জন্য বড় রকমের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। অর্থনীতিবিদরা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছেন তাদের সংস্কার কার্যক্রম নিয়েও। তারা অর্থনীতির নানা ক্ষেত্রে সংস্কার শুরু করলেও কিছু কিছু সংস্কার কার্যক্রমে অনেক বেশি সময় নিয়েছেন। এরপরও অনেক সংস্কারই শেষ পর্যন্ত শেষ করে যেতে পারেনি। সব মিলিয়ে অর্থনীতিবিদরা বলছেন, সাধারণত গণ অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ে সব দেশেই এক ধরনের অস্থিরতা দেখা দেয়। তা সামাল দিয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়া খুবই কঠিন। ডক্টর ইউনূসের সরকারকেও এই সমস্যায় পড়তে হয়েছে। পুরো 1.5 বছর জুড়েই সরকারকে নানামুখী আন্দোলন সামাল দিতে হয়েছে, যা তাদের মনোযোগে বিঘ্ন ঘটিয়েছে এবং অনেক কিছু না চাইলেও করতে হয়েছে। সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিকে ধসে যাওয়া থেকে রক্ষা করতে পারলেও বিনিয়োগ বাড়াতে পারেনি, মূল্যস্ফীতি প্রত্যাশা অনুযায়ী কমাতে পারেনি এবং অর্থনীতিকে চাঙ্গা করতে পারেনি। ফলে নতুন সরকারকেও অনেক চ্যালেঞ্জ নিয়েই নতুন করে শুরু করতে হচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সফলতা হলো তারা একটি সংঘাতবিহীন নির্বাচন দিতে পেরেছে, যেটি বিনিয়োগকারীদেরকে ভালো একটি বার্তা দিবে যেন আগামীতে তারা এখানে বিনিয়োগে উৎসাহী হয়। আর বিনিয়োগ একটি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বড় ভূমিকা রাখে। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গেই থাকুন।